ওমানে গাড়ির এসি বিস্ফোরণে নিহত 4 ভাইয়ের বাড়িতে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে আনার প্রতিশ্রুতি চট্টগ্রাম জেলা প্রশাসনের। জাতিসংঘে ঐক্যমত্য গড়ার অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রীর। সাধারণ পরিষদে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণের তোড়জোড়। সৌদি আরবে বাড়ছে দক্ষ বাংলাদেশি অটো মেকানিকের চাহিদা। দক্ষতা বাড়লে উন্মোচিত হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। দর্শক, স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 প্রবাসী ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় শোকে স্তব্ধ স্বজন ও রাঙ্গুনিয়াবাসী। নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার চেষ্টা করছে জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 4 ভাইয়ের একসাথে মৃত্যু। খবর পেয়ে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম। জীবিকার তাগিদে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ওমান গিয়েছিলেন তারা। ওমানের রাজধানী মাসকাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় কাজ করতেন 4 ভাই। বুধবার সকালে তারা একসাথে কর্মস্থলের দিকে গাড়িতে করে রওনা হয়েছিলেন। চলন্ত গাড়িতে বিষাক্ত গ্যাস লিকেজ। এরপর 4 ভাইয়েরই একসাথে মৃত্যু। নিহত রাশেদ ও শাহেদ ছিলেন বিবাহিত। রাশেদের এক ছেলে ও এক মেয়ে আছে। একই পরিবারের 4টি প্রাণের এমন অকাল প্রয়াণে নিহতদের পরিবার ও পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ এখন শুনছি তারা বিদেশি নাকি 4 ভাই একত্রে মারা গেছে। এটা শুনে আমার মনে খারাপ লাগছে। তখন তাড়াতাড়ি আসতেছি, এখন তাদের অবস্থা কি জানার জন্য। নিহতদের মরদেহ বর্তমানে ওমানের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলো দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তরের দাবি নিহতদের স্বজনদের। এই উপলক্ষে 4 ভাই একসাথে এরা বাজার করতে গেছে। সারাদিন ঘুরে টুরে রাত্রে বাজার করে অনেকটা হোটেল থেকে খাবার খাইছে। খাবার কি এরা বাসায় চলে যাচ্ছিল। আমরাও জানতে চাই যে তদন্তের মাধ্যমে সুষ্ঠু কি ঘটনা ঘটেছিল। আসলে ওমান দূতাবাসের কাছে আমাদের একটা অনুরোধ, লাশটা যত দ্রুত পারে আমাদের দেশে পাঠানো। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তা। পরিবারকে আর্থিক সহায়তা করার নিশ্চয়তাও দেন তিনি। বাংলাদেশ থেকে আরো 3 লক্ষ টাকা পাবে তার পরিবারে সেটা, এবং ওই বিদেশে যেটা যেই দেশে আমাদের মৃত্যুবরণ সেই দেশে আবার ক্ষতিপূরণের প্রাপ্য থাকলে সেটাও আমরা সহযোগিতা করি। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করছে না ওমান পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নিউ ইয়র্কে তিনি বলেন, নির্বাচিত হলে পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদকে আরও কার্যকর ও ঐকমত্য ভিত্তিক করবেন। তিনি শান্তিরক্ষা, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, ডিজিটাল শাসন ও জাতিসংঘ সংস্কারে গুরুত্ব দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থ ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের উপরও গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দিন দিন বাড়ছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষ কার অটো মেকানিকের চাহিদা। কারিগরি প্রশিক্ষণের মান বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশি অটো মেকানিকদের চাহিদা আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। সৌদি আরব প্রতিনিধি রুস্তম খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেল সমৃদ্ধ মরুরাষ্ট্র সৌদি আরব। আধুনিক নগর জীবনে এখানে ব্যক্তিগত গাড়ি এখন নিত্য প্রয়োজনীয় বাহন। প্রায় প্রতিটি পরিবারেরই রয়েছে একাধিক গাড়ি। গাড়ির ব্যবহারের সঙ্গে বেড়েছে দক্ষ অটো মেকানিকের প্রয়োজনীয়তাও। বিশেষ করে কার ইঞ্জিন, ইলেকট্রিক্যাল সিস্টেম, এসি সার্ভিসিং ও কম্পিউটার ডায়াগনস্টিক্সে দক্ষ কর্মীদের কদর সবচেয়ে বেশি। সুযোগ সুবিধা তো ভালো, যদি কাজ পারে গাড়ির লাইনে, ডেন্টিং, পেন্টিং, মেকানিক, কার বাই খুব ভালো কাজ। যারা জানে এরকম কোনো সমস্যা হয় না, আর যারা কাজ জানে না এরকম সব দিকে আমাদের সমস্যা হয়ে যাবে। চাহিদার যোগান মেটাতে রাজধানী রিয়াদে গড়ে উঠেছে অসংখ্য গাড়ি মেরামতের ওয়ার্কশপ জোন। এসব ওয়ার্কশপে কাজ করছেন হাজারো বাংলাদেশি শ্রমিক। ফিরিয়েছেন পরিবারের আর্থিক সচ্ছলতা। সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক গাড়ির প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়ে সৌদি আরবে গেলে কাজের সুযোগ অনেক। যে সমস্ত লোকেরা কাজ শিক্ষা যায় তার কোনো ভাতের অভাব হয় না। কাজ শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, দেশে কারিগরি প্রশিক্ষণের মান বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে বাংলাদেশি অটো মেকানিকদের চাহিদা আরও বাড়বে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪,০৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫১,২২৭ জন হজযাত্রী। এর মধ্যে ১৪ বাংলাদেশি হজযাত্রীর প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৪ জন নারী। এছাড়া ১৭ মে জিল হজের চাঁদ দেখা যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবুধাবি ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র IAC। এতে বিশ্বের বেশিরভাগ দেশে ২৭ মে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক জলসীমায় অভিবাসী উদ্ধারকারী জার্মান পতাকাবাহী জাহাজ সি ওয়াচ 5-এ গুলি চালিয়েছে লিবিয়ান কোস্টগার্ড। তাদের অভিযোগ, ত্রিপোলি ও জুয়ারার মাঝামাঝি সমুদ্র এলাকায় জাহাজ লক্ষ্য করে অন্তত ১৫ রাউন্ড গুলি ছড়ে ত্রিপোলির দিকে যেতে চাপ দেয়া হয়। উত্তপ্ত পরিস্থিতিতে জার্মান কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। ঘটনায় ইতালির সরবরাহকৃত টহল নৌকার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এতে ফের অভিবাসী উদ্ধার কার্যক্রম ও লিবিয়ার সঙ্গে ইউরোপের সহযোগিতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। উপদ্রব বাড়লেও মশার ওষুধ মিলছে না, কিংবা বারবার ফোন দিলেও আসছে না সিটি কর্পোরেশনের কর্মীরা। কোনো চিন্তা নেই, লাগবে মাত্র ২,০০০ টাকা, আর নিমিষেই মিলবে মশার ওষুধ। তাও আবার নিজ দায়িত্বে নিজ খরচে আপনার কাছে পৌঁছে দেবে উত্তর সিটি কর্পোরেশনের কর্মীরাই। শুনতে অবাক লাগলেও ঘটনা পুরোপুরি সত্য। প্রশ্ন হলো, উত্তর সিটির কোন সিন্ডিকেটের মাধ্যমে ট্যাক্সের টাকায় কেনা মশার ওষুধ বিক্রি হচ্ছে বাইরে? কেন কার্যকর ওষুধ পাচ্ছেন না অতিষ্ঠ নগরবাসী? সেসব জানতে দেখুন তাইমুর হাসান শুভর প্রতিবেদন। আর ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার। উঠে জায়গা মশার, বারান্দার জালনাও খুলতে পারি না, ঘরের জালনাও খুলতে পারি না। প্রায় ৩-৪ মাস ধরে কোনো ওষুধ দেখি না। আসে টাঙ্কি গাড়ি করে নিয়ে কান্দে করে নিয়ে ওরা যায়, কোনো জায়গায় দিতেও দেখি না। এই চিত্র ঢাকা উত্তরের প্রায় প্রতিটি ওয়ার্ডের বাসায় বাসায়। মশার অত্যাচার অতিরিক্ত। ১৩-১৪ বছর তো যেখানে আসি কোনোদিনকে জন্য দেখি নেই যে এই জায়গায় কোনোদিন ওষুধ ব্যবহার করা। মশা আছে মোটামুটি, মশা ওষুধ তো দেয় এমনি, কিন্তু এখন ঈদের কমিটও না। উত্তরের খালগুলো যেন মশার প্রজনন কেন্দ্র, যার খেসারত দিচ্ছে নিষ্পাপ শিশুরা। ডেঙ্গুর আতঙ্ক এখানে নিত্য সঙ্গী। হাসপাতালের বেড আর ঔষধের পেছনেই নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। চতুর্দিকে মশা, ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়, সেই ডরে থাকে বাচ্চা কেমনে হেফাজতে রাখতে পারবো। আমার ডেঙ্গু হয়েছিল বুঝছেন, মশার কামড়ে ৩২,০০০ টাকা হাসপাতালের বিল আইছে। নতুন প্রশাসক নিয়োগের পরপরই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ঘোষণা আসে, মশা নিধনে দিনে অন্তত ৩ বার করে দেয়া হবে কীটনাশক। ঘোষণাটা যেন যুদ্ধের, কিন্তু মাঠে যেন তার কোনো চিহ্ন নেই। প্রশ্ন উঠেছে, মশা নিধনের জন্য বরাদ্দ সেই বিপুল কীটনাশক যাচ্ছে কোথায়? সেই রহস্য খুঁজতেই অনুসন্ধানের তথ্য বলছে, নাগরিক সেবায় বরাদ্দকৃত কীটনাশকের অধিকাংশই বিক্রি হয়ে যায় খোলা বাজারে। গোপন তথ্যের ভিত্তিতে তাই ছদ্মবেশী ক্রেতার ভূমিকায় উত্তর সিটি কর্পোরেশনে অবস্থান নেয় নিউজ 24। কৌশলে এক কর্মীর সঙ্গে সখ্যতা গড়ে তুলে তার কাছ থেকে কিনতে চাওয়া হয় কীটনাশক। ওখানে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় আমাদের সিটি কর্পোরেশনের লোক আছে। সেই কর্মীর দেয়া তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের জোনাল অফিসে যোগাযোগ শুরু করে প্রতিবেদক। আমি যে মশার ওষুধের আগে কথা বলছি, মশার নবী ভাই ওনার সাথে একটু কথা বললাম। সেখানকার একজন কর্মীর সঙ্গে গড়ে তোলা হয় সখ্যতা। ওরা বললো যে আপনার সাথে যোগাযোগ করতে, যে দেখেন কিছু একটা কালকে আসেন, কালকে 10টার দিকে আসেন। পরের দিন সেই ব্যক্তি আরিফ নামের আরেক কর্মীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই আরিফই জানালেন কীটনাশক সংগ্রহের প্রক্রিয়া। দামাদামিতে রাজি হবার পর পাওয়া গেল ডেলিভারির ঠিকানা। আদাবরের শেখেরটেক এলাকার একটি নির্দিষ্ট স্থানে কিছুক্ষণ অপেক্ষার পর সিটি কর্পোরেশন থেকে বরাদ্দকৃত কীটনাশক নিয়ে হাজির হলেন আরিফ। তার মোটরসাইকেলের গায়ে সিটি কর্পোরেশনের স্টিকার, হাতে মশা মারার কীটনাশক। অবশেষে মাত্র ২,০০০ টাকার বিনিময়ে নিউজ 24 টেলিভিশনের হাতে পৌঁছে যায় বাসিন্দাদের ট্যাক্সের টাকায় কেনা সেই কাঙ্ক্ষিত কীটনাশক। প্রশ্ন এখন একটাই,
যে ঔষধ থাকার কথা ছিল শহরের রাস্তায় সেটা কিভাবে পৌঁছালো ব্যক্তি হাতে? সিটি কর্পোরেশনের তদারকি বা কতটুকু? একটা এলাকার নাম্বার আমি যদি ওরকম থাকে আমি ব্যবস্থা নিব, হতে পারে। আমাদের মশা পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা আগের চেয়ে বেশি উদ্যম নিয়ে কাজ করছে, এটা সঠিক। আবার আপনার যে প্রশ্নটা আমাকে করলেন যে অনেক জায়গায় 1 মাসেও তারা দেখেনি, এটা আপনি বলেছেন, আমি ব্যবস্থা নিব, আমি দেখব। চিত্রটা ভয়ঙ্কর, দুর্ভাগ্যবশত অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, কাজ করার ব্যাপারে অনীহা, সার্বিকভাবে বলতে গেলে এটা ভালো চিত্র নয়। মশা নিধনের নামে কোটি টাকার বরাদ্দ, কাগজে পরিকল্পনা থাকলেও বাস্তবে মিলছে না তার ছিটে ফোটাও। যে কীটনাশক থাকার কথা ছিল নগর জীবনের সুরক্ষায়, সেটাই যদি হারিয়ে যায় অন্ধকার বাণিজ্যে, তবে প্রশ্ন থাকে এই শহরের মানুষ বাঁচবে কিভাবে? তাইমুর হাসান শুভ, নিউজ 24, ঢাকা। আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, আর এইচএসসি শুরু হবে 6 জুন। সচিবালয়ে ব্রিফিংয়ে 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার এই সময়সূচি জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সেশন জট কমিয়ে আনতে 2028 সাল থেকে এই দুটি পরীক্ষা আরও এগিয়ে আনা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সেশন শুরু হয় জানুয়ারি মাসে, কিন্তু 2 বছরের নির্ধারিত সময়ের পরে পরীক্ষা ও ফল ঘোষণা হয়। এসএসসি পরীক্ষার ফল ঘোষণায় দেরির কারণে পিছিয়ে যায় এইচএসসি পরীক্ষা, আর এইচএসসির এই বিলম্বে উচ্চশিক্ষার শুরুটাও পিছিয়ে যায় প্রতিবার। পাবলিক পরীক্ষা এগিয়ে আনার চেষ্টা হিসেবে এর আগে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা শুরু করা গিয়েছিল, কিন্তু করোনা সহ নানা কারণে তা পিছিয়ে যায়। আগামী বছর থেকে আবারও তা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব জানুয়ারি, এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027, এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আর এইচএসসি আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। আমাদের রুটিনও আমরা করে ফেলেছি। 2028 সাল থেকে এই দুটি পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। এতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক অঙ্গনেও সময় বাঁচবে। আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া। সিনক্রোনাইজ করতে চেয়েছি কিভাবে এই গ্যাপটা, যেটা এসএসসি পরীক্ষার জন্য বসে থাকে ছাত্রছাত্রীরা, প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়, এবং এইচএসসি পরীক্ষার জন্য ছাত্রছাত্রী বসে থেকে প্রায় 1 বছর নষ্ট হয়ে যায়। এই গ্যাপটাকে ক্রমান্বয়ে আমরা ক্লোজ করতে চাচ্ছি এবং ধরে নিচ্ছি যে ডিসেম্বর ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার এবং এটা হলো এক্সামিনেশন মান্থ। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষার মানে শহর গ্রামের বৈষম্য কমিয়ে আনতে চেষ্টা চলছে, এজন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা শিক্ষার্থী GPA+ পাওয়ার চেয়ে আমরা শিক্ষক ট্রেনিং প্রোগ্রামটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিচার কাজ শেষ। যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শাপলা চত্বরে গণহত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, আন্দোলন দমনে শেখ হাসিনাকে পরামর্শ, উস্কানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের জঙ্গি আখ্যা, কারফিউ দিয়ে গুলি করার নির্দেশ সহ 8টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের উপর 9 জন ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ ইনুর বিরুদ্ধে আনিত অভিযোগের উপর চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে উভয় পক্ষ। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের সহযোগী ও শেখ হাসিনার পরামর্শক হিসেবে ইনু মানবতা বিরোধী অপরাধ করেছেন। কথোপকথন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, সেই কথোপকথনের রেকর্ডগুলো আমরা দিয়েছি এভিডেন্সে। সেখান থেকে আমরা পরিষ্কারভাবেই এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যেসব ধারায় আমরা চার্জ গঠন করেছি সেই সব ধারায় যা যা শাস্তি আছে
সেই শাস্তি আমরা চেয়েছি। আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করেন ইনু আন্দোলন দমনে কোনো ভূমিকা রাখেননি। হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা হয়েছে সেই অভিযোগের সাথে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। 5 আগস্টের পরে পুনর্গঠিত প্রসিকিউশন টিম তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি বিকল্প বয়ান সামনে তুলে ধরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এদিকে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল। 7 জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সভায় উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের হারানো জৌলস ফেরাতে এবার চীনকেই বাণিজ্যিক মিত্র হিসেবে কাছে পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই অ্যাপল, টেসলা সহ প্রায় 17 জন শীর্ষ ব্যবসায়ী নিয়ে বেইজিং সফরে তিনি। এরই মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদার সহ চীনের বাজারে প্রবেশাধিকার নিয়ে ইতিবাচক আলোচনার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে আবারও চীনের বাজারে চিপ বিক্রির অনুমোদন পেল শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের মসনদে বসে শুল্ক নিয়ে যে খেলায় মেতেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তারই আঁচ লেগেছে মার্কিন অর্থনীতিতেও। এ নীতির কারণে ঠিক কতটা ক্ষতির মুখে পড়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, তারই বার্তা ট্রাম্প পর্যন্ত পৌঁছাতে মারে-লাগোতে 1 মিলিয়ন পার হেড পার্টির আয়োজন করে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়া। এবারের সমাধানও পেল প্রতিষ্ঠানটি। আবারও চীনে চিপ বিক্রির অনুমোদন পেয়েছে এনভিডিয়া। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মার্কিনীদের মনে যে অসন্তোষ বেড়েছে, মধ্যবর্তী নির্বাচনের আগেই তা দূর করতে চান ট্রাম্প। এরই অংশ হিসেবে অ্যাপল, টেসলা, ব্ল্যাকরক সহ এক ঝাঁক মার্কিন কোম্পানির প্রায় 17 জন শীর্ষ নির্বাহী নিয়ে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে ঐকমত্য পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে মার্কিন প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। ভবিষ্যতের দিকে তাকিয়ে চীন ও যুক্তরাষ্ট্র বন্ধু ও অংশীদার হিসেবে থাকতে পারে এবং থাকা উচিত। আমাদের পারস্পরিক সাফল্য অর্জন করা এবং সমৃদ্ধি ভাগ করে নেওয়া উচিত। গণমাধ্যমের তথ্য বলছে, মূল আলোচনা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই চিপ, সেমিকন্ডাক্টর রপ্তানি, সাপ্লাই চেইন ও চীনা বাজারে প্রবেশাধিকার নিয়ে। তথ্য বলছে 25 বছর আগে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ রপ্তানিকারক দেশ থাকলেও বর্তমানে চীন সেই জায়গা দখল করেছে। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, এই ছিল প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।